আজকে আপনাদের শোনাবো এক বিষধর নবাবের গল্প। ভারতের রাজনৈতিক ইতিহাসে অনেক মুসলিম শাসকের নাম জড়িয়ে রয়েছে। আমরা পাঠ্যপুস্তকেও আকবর, শাহজাহান, সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খাঁ বিভিন্ন নবাবের সম্বন্ধে জেনেছি। কিন্তু আজ যার কথা বলবো তিনি সকলের থেকে আলাদা। তার নাম মাহমুদ বেগড়া। তিনি ছিলেন ভারতের গুজরাট রাজ্যের প্রভাবশালী নবাব। তার রাজত্বকালে গুজরাটের সীমা বৃদ্ধি পায় এবং গুজরাট এক শক্তিশালী রাজ্য হিসেবে পরিচিতি লাভ করে। মাত্র 12 বছর বয়সে মাহমুদ বেগড়া সিংহাসনে বসেছিলেন। কথিত আছে, উনি যদি কারোর মুখে থুতু ফেলতেন তবে ঘণ্টাখানেকের মধ্যে তার মৃত্যু হতো। যদি উনি কোনো নারীর সঙ্গে সহবাস করতেন তবে পরের দিনে সূর্য দেখা হতো না সেই নারীর। যদিও এ বিষয়ে দ্বিমত দেখা যায়, কারণ মাহমুদ বেগড়ার 4 ছেলে ছিল এবং তিনটে স্ত্রী নিয়ে তিনি স্বাচ্ছন্দ্যে সংসার করতেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো অনেক নবাব সুলতানদের নাম শুনেছি, কই কারো নামের সাথে তো এই বেগড়া শব্দটা শুনিনি। একদম ঠিক, আমিও শুনিনি। আসলে উনি ছিলেন রক্তক্ষয়ী সম্রাট। মিশরীয় আর তুর্কিদের সাথে মিত্রতা করে চোল নগরীর কাছে পর্তুগিজ সৈন্যদের পরাজিত করেছিলেন। আর উনিই ছিলেন প্রথম নবাব যিনি পর্তুগিজদের যুদ্ধে হারিয়েছিলেন। ওনার ভয়ে পার্শ্ববর্তী অঞ্চলের রাজারা তটস্থ হয়ে থাকত। উনি গুজরাটের চম্পানির, বর্তমানে পাওয়াগড় এবং জুনাগড় নামক দুটো অঞ্চল দখল করেন এবং সেখানকার দুর্গ বা কেল্লা ভেঙে তছনছ করে ফেলেন। যে নবাব দুর্গ বা কেল্লা ভাঙত, তুর্কিরা তাকে বেগড়া উপাধি দিত, আর সেই থেকেই এনার নাম মাহমুদ বেগড়া। তবে এনার আসল নাম সুলতান আবুল ফাত নাসিরউদ্দিন মাহমুদ শাহ। ইনি ফাতে খান এবং ফাত খান নামেও পরিচিতি ছিলেন। তবে মাহমুদ বেগড়া নামটাই বহুল প্রচলিত। এনার সম্বন্ধে আরও কিছু জানার আগে এনার বংশ পরিচয় এবং গুজরাটে এই নবাব বংশ কিভাবে ক্ষমতায় এলো সেই ব্যাপারে সংক্ষেপে জেনে নেওয়া যাক। তখন 1297 আর 98 সালের মাঝামাঝি সময়। দিল্লির মসনদ চমকাচ্ছেন আলাউদ্দিন খিলজি। গুজরাটে তখন হিন্দু রাজার রাজত্ব। রাজার নাম রায়কর্ণ বোঘেল। হঠাৎ খিলজির চোখ পড়ল গুজরাটের সিংহাসনে। তিনি গুজরাট আক্রমণ করলেন। রাজা রায়কর্ণ ভয়ে দেবগিরি পালিয়ে গেলেন। গুজরাট দখল করলেন দিল্লির নবাব আলাউদ্দিন খিলজি। এরপর 1401 সালে তুঘলক বংশের শেষ নবাব নাসিরউদ্দিন শাহ জাফর খাঁ নামক এক ব্যক্তিকে গুজরাটের রাজ্যপাল নিযুক্ত করেন। তবে জাফর খাঁ বুঝতে পেরেছিলেন যে দিল্লির মসনদে তুঘলকদের জমানা শেষ হয়ে এসেছে। তাই তিনি নিজেকে গুজরাটের স্বাধীন নবাব ঘোষণা করে মুজাফফর শাহ উপাধি নিয়ে গুজরাটের সিংহাসনে বসেন। এরপর তার পুত্র আহমেদাবাদ নগরীর স্থপতি আহমদ শাহ ক্ষমতায় আসেন এবং 1413 সালে আহমেদাবাদ নগরী গুজরাটের রাজধানী হিসেবে স্থাপন করেন। তিনি 1411 থেকে 1443 সাল পর্যন্ত গুজরাটের শাসন করেছিলেন। আহমদ শাহর পুত্র দ্বিতীয় মোহাম্মদ শাহ 1443 থেকে 1458 সাল পর্যন্ত গুজরাটের সিংহাসন সামলান। তারপর তার পুত্র 12 বছর বয়সে গুজরাটের মসনদে বসেন, আর ইনিই হলেন মাহমুদ বেগড়া। মাহমুদ বেগড়ার শাসনকালে এক পর্তুগিজ ভূপর্যটক গুজরাট ভ্রমণে আসেন। ওনার নাম দোয়ারাতে বারবোসা। উনি ওনার ভ্রমণ কাহিনী বুক অব দোয়ারাতে বারবোসা বইটিতে মাহমুদ বেগড়াকে 20 পুরুষ আখ্যা দিয়েছিলেন। তিনি প্রতিদিন খাওয়ার সাথে নাকি বিষ মিশিয়ে খেতেন। আপনাদের মনে হতেই পারে, বিষ খেলে তো মানুষ কেন, যে কোনো প্রাণীই মারা যায়। কিন্তু অপরদিকে এই বিষ থেকে বিভিন্ন ঔষধ তৈরি হয় যা আমাদের প্রাণ রক্ষা করে। যদি কেউ ছোটবেলা থেকে পরিমিত মাত্রায় বিষ সেবন করে থাকে তবে তার মৃত্যু হয় না, বরং সে বিষধর হয়ে ওঠে। যেহেতু মাহমুদ বেগড়ার পরিবারের পূর্ববর্তী কয়েকজন নবাবকে বিষ প্রয়োগ করে মারা হয়েছিল, তাই তাকে ছোটবেলা থেকেই খাবারের সাথে অল্প অল্প করে বিষ মিশিয়ে দেওয়া, যাতে বিষ প্রয়োগে তার মৃত্যু না হয়। এছাড়াও বারবোসার বই থেকে জানা যায় বেগড়া নাকি খুব পেটুক মানুষ ছিলেন। দিনে তিনি নাকি কম করে হলো 40 থেকে 50 কেজি খাবার খেতে পারতেন। 150 খানা কলা একদিনেই একা খেয়ে নিতে পারতেন। ওনার খাটের দুপাশে মাংসের সিঙাড়া আর ফল সাজিয়ে রাখা থাকত। ঘুমের মধ্যেও নাকি ওনার খিদে পেয়ে যেত, তাই মাঝরাতে উঠে ওনাকে খেতেন। ঐতিহাসিকরা তাই মজা করে ওনাকে
বিষধারী নবাবের পাশাপাশি পেটুক নবাব বলেও সম্বোধন করে।